আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি কমার্স গ্রুপ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, এই স্পেশাল বিষয়টির আজকে আমাদের ফার্স্ট লেকচার, প্রথম অধ্যায় উৎপাদন অংশের। আমাদের এই সাবজেক্টটির আজকে স্পেশাল প্রথম ক্লাসের শুরুতেই আমরা একটা স্পেশাল কথা বলেই ক্লাস শুরু করতেছি। আর স্পেশাল কথাটা হচ্ছে, আমরা এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে স্পেশাল পরীক্ষার আয়োজন করতেছি তোমাদের সকলের জন্য ইনশাল্লাহ। পরীক্ষাটি হবে বাস্তবিক পরীক্ষার মতোই সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষা। তো পরীক্ষাটার ধরনটা কীরকম আমি একটু ব্যাখ্যা দিই, তারপরে আমি আমাদের ক্লাস শুরু করতেছি। পরীক্ষার ধরনটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, এই প্রশ্নটা তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে বাসায় বসে বসে খাতার মধ্যে মার্জিন করে নাম লিখে তোমরা সুন্দরভাবে ক খ গ গহ এবং এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে সিরিয়াল মতো উত্তর দিয়ে ছবি তুলে আমাকে জমা দিবা পার্সোনালি, এবং আমি প্রত্যেকের খাতা মূল্যায়ন করে দেখব যে কে কতটুকু নাম্বার পেয়েছ এবং কার কয়টা উত্তর সঠিক হলো, কার কয়টা উত্তর ভুল হইল। অর্থাৎ আমি যদি তোমাদেরকে অফলাইনে স্পেশালভাবে পড়াইতাম, তাহলে তোমাদেরকে যেরকমভাবে বইয়ের পাশাপাশি বইয়ের বেসিক ক্লাস, সৃজনশীল প্র্যাকটিস ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি যখন পরীক্ষা নিতাম, ঠিক ওই রকম পরীক্ষাটাই এখন থেকে আমাদের অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে, এবং সেটা সপ্তাহে একদিন চেষ্টা করব সেটা শুক্রবারে ইনশাল্লাহ নেওয়ার জন্য। আর পরীক্ষাটা হবে, আমি সপ্তাহে শনিবার থেকে সপ্তাহের শুক্রবার পর্যন্ত যা যা পড়াচ্ছি, যেই টপিক পড়াচ্ছি, যেই সাবজেক্ট পড়াচ্ছি, সকল সাবজেক্টের ওপর, সকল টপিকের উপর, অর্থাৎ আমি এক সপ্তাহে যা যা পড়াচ্ছি ওই পড়ার ওপর ডিপেন্ড করেই আমি পরীক্ষাটা নিব ইনশাল্লাহ, যাতে করে তোমাদের পড়ার পাশাপাশি পরীক্ষা দিয়েও তুমি সুন্দরভাবে 100% প্রিপার হতে পারো পরীক্ষার জন্য। কারণ শুধু যে পড়লেই হয়ে যায়, শুধু যে সৃজনশীল প্র্যাকটিস করলেই হয়ে যায় এমনটা না। আমাদের পড়ার পাশাপাশি সৃজনশীল প্র্যাকটিস করার পাশাপাশি পরীক্ষাও অংশগ্রহণ করতে হবে, কারণ পরীক্ষা অংশগ্রহণ করলে আমরা পরীক্ষায় যে ভুলগুলো করব সেই ভুলগুলো আমি পরবর্তীতে শিখে যাব, এবং যাতে করে এই ভুলগুলো পরবর্তী পরীক্ষা আর না হয়। অর্থাৎ এখন থেকে আমাদের ডেইলি অফলাইনের মতোই সার্ভিস হবে এখানে ইনশাল্লাহ। ডেইলি আমাদের ক্লাস হচ্ছে, ডেইলি ক্লাস হবে ইনশাল্লাহ, এবং তোমাদের যে সৃজনশীল প্র্যাকটিসের ক্লাস সেটাও হবে, এবং এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস সেটাও হবে ইনশাল্লাহ, এবং তোমাদের যেই জরুরি সাপোর্টটা লাগবে, জরুরি হেল্প লাগবে সেটাও হবে ইনশাল্লাহ, এবং লাস্ট অফ অল যেটা বাকি থাকবে পরীক্ষা, এক্সাম, সেটাও ইনশাল্লাহ হবে। আর পরীক্ষাটা হবে দুই সিস্টেমে, সৃজনশীলও থাকবে এবং এমসিকিউও থাকবে, যেটা হবে বাস্তবিক লেখাপড়ার মতো আমাদের ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা জরুরি কথা। তো এই কথা বললেই আমি এখন ক্লাস শুরু করলাম। তুমি তোমাকে জানাইও যে আমার এই কার্যক্রম যে কথাটা বললাম পরীক্ষার ব্যাপারটা তোমরা ভালো করে বুঝতে পারলা কিনা। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমার একটু কথা বলো, অলিভিয়াও একটু কথা বলো, সিস্টেমটা বুঝতে পারছো কিনা? ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আজকেই প্রথম ক্লাস। তো দেখি আমাদের প্রথম পত্রে আমাদের কি কি আছে। আমরা প্রথমে একটু সামারি দেখাই। প্রথম পত্রের আমরা যেই বইটা ফলো করতেছি এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনী, আর লেখকের নাম হচ্ছে মোহাম্মদ আজিমউদ্দিন সরকার। যে কোনো একটা লেখকের বই ফলো করলেই হয়, মেইন টপিক প্রতিটা বইতেই আছে, প্রতিটা লেখকের বইতেই আছে। চল শুরু করি। আমাদের এই প্রথম পত্র যে বইটা আছে উৎপাদন ব্যবস্থাপনা, এই বইটার মধ্যে মোট অধ্যায় আছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা এখানে, হ্যাঁ 10টার মতো অধ্যায় আছে, এই যে 10টার মতো অধ্যায় আছে। তো আমরা পার্ট বাই পার্ট অধ্যায়গুলো আলোচনা করব। তো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে শুরু করতেছি আমাদের আজকের স্পেশাল কার্যক্রম। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের উৎপাদন। তো আমরা এটা দিয়ে শুরু করি আজকে স্পেশাল ক্লাস। তো ক্লাস শুরু করার পূর্বেই তোমাদেরকে যে কথাটা আবারও মনে করে দিচ্ছি, ক্লাসটা এমনভাবে করবা যাতে মনে হবে আমি তোমার পড়ার টেবিলের সামনে বসে তোমাকে পড়াচ্ছি। সিরিয়াসলি তুমি এইটা মনে করে যদি পড়তে পারো, দেখবা যে প্রতিটা ক্লাস তোমার কাছে
পানির মতো সহজ লাগতেছে ইনশাল্লাহ, এবং প্রতিটা টপিক ভালো করে বুঝতে পারতেছি ইনশাল্লাহ। তোমাকে মনে রাখতে হবে এই ক্লাসটা কোনো অনলাইন ক্লাস না, সিনেমা দেখার কোনো ক্লাস না। এই ক্লাসটা হচ্ছে বাস্তবের চাইতেও বাস্তব। সামনাসামনি প্রাইভেট পড়ালে, সামনাসামনি শেখালে যতটা সহজে শিখতা, এই জুম অ্যাপে তার চেয়েও সহজে শিখতে পারবে ইনশাল্লাহ, কারণ এখানে মন প্রাণ খুলে কথা বলা যায়, প্রশ্ন করা যায়। তো শুরু করতেছি আমাদের আজকের স্পেশাল ক্লাসের প্রথম অংশ, উৎপাদন। অধ্যায়ের নামই হচ্ছে উৎপাদন, যার ইংরেজির নাম হচ্ছে প্রোডাকশন। তো চলো আমরা এই অধ্যায়ের একবারে শুরুতে যে আর্টিকেলটা থাকে সেটা দিয়ে আমরা শুরু করতেছি আলোচনা। সবাইকে একটু আমাকে জানাতে হবে যে আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে আমরা এখন শুরু করতেছি। একটু জুম ইন করে আমি শুরু করতেছি। আর রিকোয়েস্ট করতেছি যারা এই ক্লাসটা ইউটিউব থেকে দেখতেছো বা যারা এখন আসো ক্লাসে, সবাই বেশি বেশি ফ্রেন্ডদেরকে দ্রুত জানিয়ে দাও। সবাইকে বলো যে ইমরান স্যারের স্পেশাল ক্লাসটায় দ্রুত জয়েন করো। আমরা একসাথে সুন্দরভাবে ক্লাস করে সুন্দরভাবে সব কিছু পানির মতো সহজে শেখার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা চেষ্টা করতেছি আমাদের আজকের স্পেশাল ক্লাসের মূল আলোচনা। শুরু করি আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টিকর্তা সব সৃষ্টি মানুষের জন্য প্রকৃতির এক বিশেষ উপহার। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আমরা সবাই সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। তো এই সৃষ্টিকর্তা, মহান আল্লাহর সৃষ্টিকর্তার সকল সৃষ্টি, শুধু মানুষ না, মানুষের জন্য যা যা সৃষ্টি করা হয়েছে সবই হচ্ছে উপহার। আমরা সবাই জানি আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর মানুষ আর জিন জাতি ছাড়া এই দুই জাতি ছাড়া যত সৃষ্টি তুমি দেখো, আকাশ বাতাস, নদী, সমুদ্র, পাহাড় পর্বত, পশু পাখি, গাছপালা, যত যাই তুমি দেখো, এই সব কিছুই সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহর ইবাদতের জন্য। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে শুধু তৈরি করা হয়েছে এরকম না, আমাদের ছাড়াও যা যা তৈরি করা হয়েছে এই সব কিছুই আমাদের মানুষের জন্য উপহার হিসেবে তৈরি করা হয়েছে, যাতে করে এই সব কিছু ব্যবহার করে মানুষ উপকৃত হইতে পারে। যেমন আমরা বাসা বাড়িতে থাকি, আমরা যে খাবার দাবার খাই এগুলো আসে উদ্ভিদ থেকে, আমরা যে অক্সিজেন ব্যবহার করি এগুলো আসে কি উদ্ভিদের অংশ থেকে, এবং আমরা যে পৃথিবীতে বসবাস করি এটা একটা আরামদায়ক গ্রহ, পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে বসবাস করা যায় না। তো এত কিছু আয়োজন শুধুমাত্র আমাদের জন্যই, অর্থাৎ আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি সেটার জন্যই আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর সৃষ্টি করছেন আমাদের জন্য। তো এটাই বলতেছে সৃষ্টিকর্তার সব সৃষ্টি মানুষের জন্য প্রকৃতির এক বিশেষ উপহার। এই লাইনটাই হচ্ছে এতটুকু ব্যাখ্যা। আমাকে একটু জানাও যে ব্যাখ্যাটা যা দিলাম বুঝতে পারছো কিনা। জি স্যার। থ্যাংক ইউ। এরপরে মানুষের প্রয়োজন বা কল্যাণে পৃথিবীতে প্রতিদিন উৎপাদিত হচ্ছে নতুন ধরনের পণ্য। অর্থাৎ মানুষের যত প্রয়োজন আছে সবগুলো প্রয়োজনের জন্য আমার কি উৎপাদন প্রয়োজন, পণ্য উৎপাদন প্রয়োজন। যেমন আমি খাবার খেতে চাই, আমার চাল প্রয়োজন। চাল কোথা থেকে আসে? ধান থেকে। ধান বপন করতে হবে। তারপর হচ্ছে দৈনন্দিন প্রয়োজনে যা যা লাগবে, পোশাক আশাক, তারপর হচ্ছে যা যা লাগে আর কি, সব কিছুই আমাদের কি হয় প্রয়োজন। তো এই প্রয়োজন মেটানোর জন্য আমার কী করতে হবে? তৈরি করতে হবে, উৎপাদন করতে হবে। এটাই নতুন নতুন পণ্য ভোগ বা ব্যবহারের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থাৎ আগেরকার মানুষ যতটুকু পণ্য ব্যবহার করতো, এখনকার মানুষ অনেক বেশি পণ্য ব্যবহার করে, অনেক দামি দামি কসমেটিক্স, দামি দামি বিলাসবহুল পণ্য ব্যবহার করে, জীবনযাত্রার মান পরিবর্তন হয়। বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে টিভি দেখা, গান শোনা, ভিডিও কল, মোবাইলে টাকা পাঠানো, ম্যাপ দেখা সহ প্রয়োজনীয় অনেক সুবিধা পেয়ে থাকি। প্রাচীনকালে কি এগুলো ছিল? গুহা মানুষ যখন ছিল তখন কি মোবাইল ছিল? তখন টিভি ছিল? কিছুই ছিল না। তার মানে প্রাচীনকালের মানুষরা এই সুযোগগুলো পায় নাই। কিন্তু বর্তমান যুগ প্রযুক্তির যুগ, এই যুগে আমরা সব কিছু স্মার্টভাবে পাচ্ছি। আমরা পাচ্ছি মোবাইল, টিভি, কম্পিউটার, ইন্টারনেট, সব কিছুই। এই যে তোমাদেরকে জুমে যে পড়াচ্ছি, এটাও কিন্তু বিগত 3-4 বছর আগে কল্পনারও বাইরে ছিল।
আমি তোমাদেরকে যে পড়াচ্ছি জুম অ্যাপের মাধ্যমে, আমি কখনো চিন্তাই করিনি মহান আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম তৈরি করবে, তোমাদেরকে জুমে পড়াবো, সামনাসামনি বাসায় গিয়ে প্রাইভেট পড়ানোর মতো পড়ায় আসতে পারবো। আমি আছি বাংলাদেশের এক প্রান্তে, তুমি আছো বাংলাদেশের অন্য প্রান্তে, আমি আছি টেকনাফ, তুমি আছো তেঁতুলিয়াতে, কিন্তু প্রতিদিন রাত্রে তোমার বাসায় এসে তোমাকে আমি প্রাইভেট পড়া যাই, সুন্দরভাবে হাতে কলমে শেখা যায়। এই রকম সিস্টেম যে জীবনও সম্ভব হইব, আল্লাহ তাআলা সুন্দর সিস্টেম করে দিব, আমি স্বপ্নেও ভাবি নাই। এই জুম অ্যাপ কিন্তু আবিষ্কৃত হয়েছে আমার সাবজেক্ট সুমা আক্তার তমা। হ্যাঁ হ্যাঁ, এই স্যার উৎপাদন ব্যবস্থাপনা আমার নাই। ও তোমার কাছে এটা নাই? না, আমার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। তোমার কি এটা অপশনাল? এটা একেবারে নাই? না, আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান, হ্যাঁ, ফিনান্স, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, আর ফোর্থ সাবজেক্ট আমার অর্থনীতি। ও আচ্ছা, তার মানে এটা নাই। এটা আবার অনেক কলেজে এই সাবজেক্টটা অনেক কলেজে পড়ায়, আবার কিছু কিছু কলেজে দেখা যায় ব্যবসা সংগঠন পড়ে। সমস্যা নাই, ব্যবসা সংগঠনের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করবো। আপাতত যেহেতু এই বইটা আমার কাছে আসতে আমি এটাই পড়ানোর চেষ্টা করি, প্রবলেম নেই। এখন তুমি আপাতত যেহেতু এই ক্লাসটা তোমার, এই সাবজেক্ট তোমার নাই, তো তুমি আপাতত ক্লাস না করলেও প্রবলেম নেই, টেস্ট নিতে পারো, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর চেষ্টা করো ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়ার জন্য, ক্লাসগুলো করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। দেখো, তো যেখানে ছিলাম ওই কথা, আসলে একটু প্রথম ক্লাস তো একটু ব্যাখ্যা টাকা দিয়ে পড়াচ্ছি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা সাজেশনমূলকই পড়বো ইনশাল্লাহ, প্রবলেম নেই। তো যেখানে বলতেছিলাম কথাটা, কোথায় নিয়েছিলাম আমি? কেউ একটু মনে করে দিতে পারবা? সুমি, তৃষা, অলিভিয়া, একটু বলতে পারবা কোন প্রসঙ্গে জানি কথা বলতেছিলাম? স্যার ওই জুম অ্যাপে ক্লাস করানো। আচ্ছা, জুম অ্যাপে ক্লাস করা। তো এই জুম অ্যাপটা 2020 সালে করোনার সময় আবিষ্কার হয়। এর আগে জুম অ্যাপ ছিল না। করোনার সময় যেহেতু কেউ কারো সংস্পর্শে আসতে পারে নাই, মানে কাছাকাছি আসতে পারে নাই, দূর থেকে যোগাযোগ করতে হয়েছে, এই জন্য দূর থেকে যোগাযোগের সুন্দর সিস্টেম জুম অ্যাপ। আলহামদুলিল্লাহ সেই জুম অ্যাপ এখনও আছে, সেই জুম অ্যাপ দিয়েই তোমাদেরকে পড়াচ্ছি। দূরে থাকলেও কাছাকাছি সুন্দরভাবে পড়ানোর সিস্টেম তৈরি হচ্ছে। তো চলো আমরা শুরু করি। কেউ যদি প্রত্যন্ত এলাকা থেকে মোবাইল ফোন চার্জ করতে চায়, তার জন্য আছে পাওয়ার ব্যাংক ব্যবস্থা। অর্থাৎ আমরা যেহেতু জানি কারেন্ট চলে গেলে মোবাইল চার্জ দিতে হয় কী দিয়ে? পাওয়ার ব্যাংক দিয়ে। এই পাওয়ার ব্যাংক কিন্তু আমি আগে কখনো দেখি নাই। যখন পাওয়ার ব্যাংক হয়েছে তখন থেকে অবাক হয়ে গেছি, আল্লাহ এটা কী জিনিস, কারেন্ট গেলে মোবাইল চার্জ হয় কেমনে? কারেন্ট থাকলে তো কারেন্ট না থাকলে কিছুই হয় না। তো এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা এই নতুন একটা প্রযুক্তি দেখলাম, যে প্রযুক্তির মাধ্যমে কারেন্ট গেলেও কী করা যায়? মোবাইল চার্জ দেওয়া যায়। এছাড়া ওয়াইফাই যে সিস্টেম আছে, ওয়াইফাই যে চলে, কারেন্ট গেলেও কিন্তু এখন ওয়াইফাই চলে। কারণ কি, এখন কারেন্ট যাওয়ার পরেও ওই ওয়াইফাইতে একটা পাওয়ার ব্যাংক সিস্টেম লাগানো আছে, আমারটাও লাগানো আছে, আমিও রাখছি। এই কারেন্ট চলে গেলেও সেই ব্যাটারির মাধ্যমেও কী হয়? ওয়াইফাইটা চলে, ওয়াইফাই থাকে। তোমরা কি জানো এই বিষয়টা? কারেন্ট গেলেও ওয়াইফাই থাকে? না স্যার, চলে না তো। চলে না? আচ্ছা, কারেন্ট আধুনিক যুগ। কারেন্ট গেলে ওয়াইফাই চলবে। তবে একটা জিনিস আমি দেখাচ্ছি। এটা কীভাবে দেখাবো? একটা ব্যাটারি আছে, আমি একটু জুম করলে দেখবা। এটা হচ্ছে রাউটার, হ্যাঁ এটা হচ্ছে রাউটার, আর সাদাটা হচ্ছে তোমার অনু। আর এই সাদাটার পাশে আমি দেখাচ্ছি, একটু জুম করলে দেখবা। আচ্ছা, আমি একটু এটা একটু ঘুরাই আনি, বুঝছো? এটাটা আমি ঘুরাইয়া তোমাদের দেখা দিই, তাহলে বুঝলাম। এটা কিনছিলাম যাতে করে সবারই আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে তোমার রাউটার, আর এটা হচ্ছে তোমার অনু মেশিন জ্বলতেছে, এটা দিয়ে আমার সিগন্যাল আসে। আর এই যে আমার যে কালো যে যন্ত্রটা, নীল কালারের যে বাতি জ্বলে, দেখতেছো নীল বাতি দেখা যায়? হ্যাঁ, এটা পাওয়ার ব্যাংক, নাম হচ্ছে WGP। এই কালো পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংক থেকে তোমার কারেন্টটা আসে। কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংক চলে, এই পাওয়ার ব্যাংক দিয়া এই অনুটা চলে, আর এই যে আমার ইয়ারটাও চলে, ওয়াইফাইটা চলে। তার মানে কারেন্ট গেলে এটা বন্ধ হয় না, এটা 24 ঘন্টা চলতে থাকে, এরকম হয়েছে 24 ঘন্টা সাপ্লাই দেয় কারেন্ট, এই যে সিস্টেম। তো এটা কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না। আমি যখন প্রথমবার দেখি তখন আমি অবাক হয়েছি যে আল্লাহ, কারেন্ট চলে গেলেও ওয়াইফাই থাকবে, এটা কেমন সিস্টেম? তো দেখো বর্তমানে আমি একটু করছি, সেটিং করিনি, এটা ঠিক করিনি। তো দেখো বর্তমানে যত উন্নত হচ্ছে প্রযুক্তি, ততই মানুষ কী পাচ্ছে? সুযোগ সুবিধা পাচ্ছে। আগে কিন্তু এরকম কিছুই ছিল না।
এখন যতদিন যাচ্ছে ততই মনে করো যে তোমার সহজ হচ্ছে সব। তো এইগুলোই আর কি আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করতেছি যে আমরা কীভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতেছি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে। উৎপাদন মানে তৈরি করা, যত তৈরি করব তত লাভ, যত তৈরি করব তত আমার জীবন কী হবে, সুন্দর হবে। এইটাই আর কি বিষয়। তো দেখো সবাই বুঝতে পারছো না সিস্টেমটা যা বললাম? হ্যাঁ স্যার। এবার দেখো, হ্যাঁ এবার যাই পড়ায়। বিশ্বব্যাপী মহামারী করোনার হাত থেকে মুক্তির লক্ষ্যে উৎপাদিত হচ্ছে ফাইজার ও মডার্না নামে বিশেষ তৈরি টিকা। অর্থাৎ করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য কি হচ্ছে, উৎপাদন, টিকা উৎপন্ন হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন ব্যবস্থায় বর্তমানে আমূল পরিবর্তন দেখা যায়। বর্তমান বিশ্বে টিকে থাকতে এবং একটি দেশকে উন্নত দিকে এগিয়ে নিতে চাইলে উৎপাদনের বিকল্প কিছুই হতে পারে না। অর্থাৎ একটা বিশ্বের অর্থনীতি, বিশ্বের চেহারা যদি পাল্টে দিতে চাই, অবশ্যই বেশি বেশি উৎপাদন করতে হবে, বেশি বেশি তৈরি করতে হবে, নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে, আবিষ্কার করতে হবে, তাহলেই তো বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। তাই সকল শিক্ষার্থীর উৎপাদন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ উৎপাদনটা আসলে কি জিনিস, এই যে আমার উৎপাদন ব্যবস্থাপনা বইটা, এই উৎপাদনটা নিয়ে আলোচনা। আমরা নতুন নতুন জিনিস তৈরি করব, আবিষ্কার করব, এগুলোর পিছনে কত ইতিহাস আছে, সেই ইতিহাসের জন্যই বইটা তৈরি হয়েছে। 10টা অধ্যায় উৎপাদন, জাস্ট তৈরি করব। তো এই তৈরি করার পিছনে কত কী হাবিজাবি, এগুলো সবই হচ্ছে আমার উৎপাদন ব্যবস্থাপনার আলোচনার বিষয়। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের প্রথম টপিক। যতটুকু পারি আমরা একটু ধারণা নিই উৎপাদনের, যতটুকু বিষয় আছে আমরা একটু চেষ্টা করি পড়ার জন্য। আমাদের সময় প্রায় শেষের দিকে যদিও, তারপর আমি একটু চেষ্টা করি পড়ার জন্য, একটু খেয়াল করব। পাঠ 1, উৎপাদনের ধারণা। হ্যাঁ, পাঠ 1-এর মধ্যে আমরা উৎপাদনের ধারণা পড়ব। শুরু করতেছি, খেয়াল করো। উৎপাদনের ধারণা। মিস্টার আদনান উচ্চ মাধ্যমিক শ্রেণীর একজন স্মার্ট ও মেধাবী ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে চায় যা দিয়ে তার লেখাপড়ার ব্যয় মেটাতে পারবে। আমরা কি করি, টিউশনি করি। লেখাপড়ার পাশাপাশি টিউশনি করলে কি হয়, লেখাপড়ার খরচ মেটানো যায়। বুঝছো না লাইনটা? সেই লালিত স্বপ্ন, অর্থাৎ যে স্বপ্ন সে ইচ্ছা পূরণ করছে, সেই লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য সে তার গ্রামের নিজ বাড়িতে মাটির তৈরির বিভিন্ন জিনিসের ব্যবসা শুরু করে। অর্থাৎ সে টিউশনি করে না, সে করে একটা বিজনেস করে ছোটোখাটো। এই যে এরকম সে একটা বিজনেস তৈরি করে, মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে বিক্রি করে, এটা হচ্ছে তার বিজনেস। বুঝতে পারছো? প্রকৃতি থেকে প্রাপ্ত মাটি সংগ্রহ করে গ্রামের কতিপয় লোকদের উক্ত কাজে নিয়োগ দেয়। অর্থাৎ মাটি যেখান থেকে সংগ্রহ করা যায়, মাটি কই পাওয়া যায়, পরিবেশে পাওয়া যায়, সেই মাটি সংগ্রহ করে তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, কারখানা, সেখানে মানুষ নিয়োগ করছে এগুলো বানানোর জন্য, হাঁড়ি পাতিল সব বানানোর জন্য। নিয়োগকৃত কর্মীরা মাটির রূপকে পরিবর্তন করে তাদের মেধা, শ্রম ব্যবহারের মাধ্যমে নানা ধরনের মাটির তৈরি জিনিস প্রস্তুত করে। সেখানে ড্রয়িং রুমের সাজসজ্জার উপকরণের পাশাপাশি মাটির প্লেট, হাঁড়ি পাতিল, কলসি, গ্লাস প্রভৃতি তৈরি করা হয়। অর্থাৎ এই যে মিস্টার আদনানের যে কারখানা ছিল, সেই কারখানাতে মাটির তৈরি সব কিছুই তৈরি করা হইতো। ধীরে ধীরে মিস্টার আদনানের ব্যবসাটি সারা বাংলাদেশে পরিচিত লাভ করতে থাকে। এটা হচ্ছে একটা গল্প। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থীরা, উপরের ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? মিস্টার আদনান প্রকৃতি থেকে প্রাপ্ত মাটির রূপকে পরিবর্তন করে নতুন নতুন জিনিস তৈরি করেছে। অর্থাৎ পরিবেশে ছিল একটা মাটি, সেই মাটিকে কত সুন্দর একটা প্লেট বানায় ফেলছে, কত সুন্দর একটা জগ বানায় ফেলছে, কত সুন্দর একটা কলস বানায় ফেলছে। এই যে মাটি থেকে যে একটা কলস হইতে পারে, একটা গ্লাস হইতে পারে, একটা পাতিল হইতে পারে, এই যে একটা সুন্দর সৃষ্টি, এটাই হচ্ছে উৎপাদন। একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়াটাই হচ্ছে উৎপাদন। কথা কি বুঝছো? জি স্যার। তোমরা কি মাটির তৈরি থালাতে খাইছো কখনো, যেটাকে বলা হয় খরা? হ্যাঁ। খাইছো না? হ্যাঁ খাইছি। গুড। হ্যাঁ। ওকে, তো এই যে মাটির তৈরি যে খরা, সেই খরাতে আমরা খাবার খাই, কিন্তু
সেই খাবারটা যদি মাটিতে রাইখা খাই তাহলে কি এটা ভালো দেখা যাবে? কেউ খাবে? মাটির মধ্যে রাইখা যদি খাই খাওয়া যাবে? মানে মাটির মধ্যে রাখলাম, শুকনো মাটির মধ্যে ভাত রেখে আমি খাচ্ছি, তাহলে কি খাওয়া যাবে? খাওয়ার মতো যোগ্য হবে নাকি সেগুলো কাদামাটিতে ভরে যাবে? কথা বুঝো নাই? শুকনা মাটির উপরে খাওয়া যাবে না। শুকনো মাটির উপরে ভাত নিছো, ডাল নিছো, তরকারি নিছো, মাখতেছো, দেখো যে মাটির সাথেও ভাতগুলো মাখামাখি হচ্ছে, তখন কি আর খাওয়া যাবে? খাওয়া যাবে না। তার মানে শুধু মাটি থাকলেই যে খাবার খাওয়া যায় এরকম না, মাটিটাকে পরিবর্তন করে খাবার উপযোগী একটা পাত্র বানাতে হবে। আর এটাই হচ্ছে উৎপাদন। একটা রূপ ছিল একরকম, চেঞ্জ করে অন্যরকম বানাইছি, যার ফলে আমি খাবার খেতে পারতেছি। এটাই হচ্ছে উৎপাদন। কথা বুঝতে পারছো? ওকে। তো এরপরে এরপরে কইছিলাম এর ফলে নতুন বাড়তি উপযোগ। আচ্ছা, এখানে ছিলাম কি? এর ফলে নতুন বাড়তি উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা তৈরি হয়েছে। অর্থাৎ যে মানুষটার একটা চাকরি দরকার, তার কোম্পানিতে সে চাকরি করতে পারতেছে, তার একটা অভাব ছিল, অভাবটা পূরণ হয়েছে। তার একটা অভাব ছিল, তার একটা ব্যবসা লাগতো, ওই ব্যবসা তার তৈরি হয়েছে। এবং যাদের এই মাটির জিনিস দরকার তাদেরও একটা অভাব ছিল, মাটির হাঁড়ি পাতিল সাজায় রাখবে, পাইতেছে না, তো তার কোম্পানি থেকে মাটির হাঁড়ি পাতিল কিনতে পারছে, তো তারও একটা অভাব পূরণ হয়েছে, অর্থাৎ উপযোগ তৈরি হয়েছে। এই উপযোগটা কিন্তু 3টা মানুষের তৈরি হয়েছে, তার জন্য হয়েছে, তার শ্রমিকের জন্য হয়েছে, যে কিনবে তার কাছ থেকে তার জন্য হয়েছে, অর্থাৎ অভাব পূরণ হয়েছে। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে আর প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ ব্যবহার করে মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কিছু তৈরি করাই হলো উৎপাদন। দেখছো? অর্থাৎ মানুষের অভাব বা চাহিদা পূরণ করার জন্য এমন কিছু তৈরি করা, এটাই হচ্ছে উৎপাদন। মনে রাখবা। উল্লেখ্য যে উৎপাদনের মাধ্যমে মানুষ তার উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ করতে পারে, অর্থাৎ উৎপাদনের মাধ্যমে মানুষ তার প্রতিভাকে জাগ্রত করতে পারে। অর্থাৎ আমি কি কি তৈরি করতে পারি, কেমন জিনিস তৈরি করতে পারি, এটাও কিন্তু উৎপাদনের মাধ্যমেই প্রকাশ পায়। বা আমি কতটুকু বুদ্ধিমান, এটাও কিন্তু উৎপাদনের মাধ্যমেই প্রকাশ পায়। যেমন তুমি একটা জিনিস তৈরি করছো, যে জিনিসটা কখনো কেউই দেখে নাই, তার মানে তুমি একটা বিজ্ঞানী হয়ে গেলা, সবার কাছে তুমি সম্মানিত হয়ে গেলা। এটাই হচ্ছে উৎপাদনের একটা বৈশিষ্ট্য। কথাই বুঝছো? ওকে। এরপরে মনে করো, আচ্ছা এরপর পড়ছি, মনে করো লতা পাতা কোম্পানি রাজশাহী থেকে আম কিনলো, এটা কোম্পানি নাম আর কি। তারপর ট্রাকে করে সেই আম ঢাকায় এনে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে জুস হিসেবে বাজারে বিক্রি করলো। এর ফলে আমের জুসের দাম স্বভাবতই বেড়ে যায়, কেননা আম থেকে নতুন উপযোগ সৃষ্টি হয়েছে। এটা মানে কি? একটা কোম্পানি, মনে করো সেই কোম্পানি আমের জুস বানাইবো, তো আমের জুস যে বানাইবো, আম তো লাগবে। এখন আমগুলো রাজশাহীতে আছে, তো রাজশাহী থেকে সেই কোম্পানি আমগুলো কিনে তার ফ্যাক্টরিতে জুস বানাইছে। এখন স্বাভাবিকভাবেই জুস তোমার এলাকায় একটা প্রিয় খাবার, কিন্তু তোমার এলাকায় সহজে জুস পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? জুসের মানে সংকট। জুস যে তৈরি করবে সেই কারখানা তোমার এলাকায় নাই। কিন্তু যেই কোম্পানিটা আছে তোমার এলাকায়, সেই কোম্পানিতে যখন আম আসে তখনই তারা কী করছে, জুস তৈরি করছে। আর এই জন্য এই জুসটা ছিল একটা আমার অভাব, মানে জুসটা ছিল অভাব একটা, সেই অভাবটা পূরণ হয়েছে, মানে একটা উপযোগ হয়েছে এখানে। যখন তুমি আমের জুস তৈরি করছো, তোমার এলাকার সবাই আমের জুস কিনতে আসছে, বেশি টাকা দিয়ে তুমি বিক্রি করতে পারতেছো, কারণ তোমার এলাকাতে তোমার কোম্পানিটাই শুধু জুস তৈরি করে, আর অন্য কোনো কোম্পানি জুস তৈরি করে না। এই জন্য তুমি বেশি বেশি দামে বিক্রি করতে পারতেছো। কথা কি বুঝছো? আচ্ছা, অর্থাৎ আম থেকে তার উৎপাদিত হয়ে জুসে পরিণত হয়। উল্লেখ্য, কোনো উপকরণ থেকে নতুন উপযোগ সৃষ্টি হলে মানুষ সেক্ষেত্রে বেশি মূল্য দিতেও রাজি থাকে। যেহেতু আমার কোনো জায়গাতে জুস পাইতেছি না, তোমার একটা কোম্পানিতে জুস আছে, যত টাকাই লাগুক এলাকার সারা মানুষ জুস খাইবই, কারণ তাদের জুস অনেক প্রিয়, ফেভারিট। কেননা এই উপযোগ মানুষের অভাব পূরণের সক্ষমতা অর্জন করে। এভাবে আমরা সুতা থেকে কাপড়, কাঠ থেকে আসবাবপত্র, বাঁশ থেকে কাগজ,
তোমরা কি জানো কাগজ তৈরি হয় বাঁশ থেকে? এই যে কাগজগুলো তৈরি হয় থেকে বাঁশ থেকে তৈরি হয়, জানো এটা? হ্যাঁ। ওকে। দুধ থেকে দই প্রভৃতি বাড়তি উপযোগ সৃষ্টি হতে দেখি। এই বাড়তি উপযোগ বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য বলে একে উৎপাদন হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ যে জিনিসটা আমার প্রয়োজন, যেমন আমার দই প্রয়োজন, কাগজ প্রয়োজন, তারপর হচ্ছে ফার্নিচার প্রয়োজন, এগুলো সব প্রয়োজন। তো এই প্রয়োজনগুলো বিক্রয়যোগ্য মানে মানুষ বিক্রি করে, এবং এইগুলো বিনিময়যোগ্য মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বিনিময় হয়। তো এই জন্য এইগুলাই হচ্ছে আমার উৎপাদনের এক একটা প্রক্রিয়া বা উৎপাদন এক একটা দ্রব্য। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে কোনো কিছু বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য না হলে তা উপযোগ হিসেবে বিবেচিত হবে কি না তা আমাদের জানতে হবে। মনে করো আফরোজা আক্তার রানু সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জন্য প্রতিদিন আটা থেকে রুটি এবং আলু থেকে সুস্বাদু ভাজি তৈরি করে। আমরা কিন্তু সবাই সকালের নাস্তায় রুটি খাই, ভাজি খাই। তোমরা খাও নাকি ভাত খাও? হ্যাঁ, মাত্র খাইলাম। মাত্রা খাইছো, এই দেখো প্রমাণ হয়ে গেছে। আমরা কিন্তু ডেইলি সকালে বা যে কোনো প্রয়োজনে রুটি খাই। আমি প্রতিদিন, সত্যি কথা, আমি প্রতিটা দিনই পরোটা খাই, ভাজি খাই বা ডিমটা খাই সকালে নাস্তা। এটা আমি সকালে খাবার খেতে পারি না, মানে ভাত খেতে পারি না। একবার শুরু থেকে, অনেক আগে থেকে এটা অভ্যাস হয়ে আসছে যে সকালে নাস্তা শুধু রুটি পরোটা, রুটি কমই খাই, পরোটা খাই বেশি, পরোটা ভাজি বা ডিম একটা হইলেই হইল। তো এই যে এটা হচ্ছে একটা আমার প্রয়োজন। তো দেখো, তো এরপরে তৈরি করা এরূপ রুটি এবং ভাজি এগুলো কি উৎপাদন হিসেবে বিবেচিত হবে? এক্ষেত্রে উপযোগ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এরূপ খাবার বিনিময়যোগ্য বা বিক্রয়যোগ্য না হওয়ায় উৎপাদন হিসেবে বিবেচিত হবে না। এইবার তুমি বুঝো যে উৎপাদন জিনিসটা আসলে কী। উৎপাদন জিনিসটা আসলে কী? তুমি তৈরি করছো ঠিক আছে, সেটা কিন্তু বিক্রি করতে পারতেছো না। যেমন তোমার আম্মু তোমার জন্য প্রতিদিন সকালে রুটি বানায়, পরোটা বানায়, ভাজি বানায়, এগুলো সে তৈরি করে। এগুলো হচ্ছে উপযোগ। উপযোগ মানে যেটা প্রয়োজন, উপযোগ মানে যা প্রয়োজন তা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় উপযোগ। আমার প্রয়োজন রুটি পরোটা সকালের নাস্তা, এটা তৈরি হচ্ছে, তার মানে এটা একটা উপযোগ। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, কিন্তু এই রুটি পরোটা ভাজি এগুলো কি বিক্রি করে তোমার আম্মু নাকি তোমাদেরকে দেয় খাবারের জন্য? আমাদেরকে দেয়। ভেরি গুড, আমাদেরকে দেয় খাবারের জন্য। এটা বিক্রি করতেছে না, বিক্রি করে মুনাফা পাচ্ছে না বা টাকা পাচ্ছে না। যেহেতু এই উপযোগটা বিক্রি হচ্ছে না, শুধু আমাদের ব্যবহারে কাজে লাগতেছে, তাই এটাকে উৎপাদন বলা যাবে না। আমি তৈরি করছি ঠিক আছে তৈরি করছি, কিন্তু এটা উৎপাদন হইল না কেন? এটা বিক্রি করতে পারি নাই দেখা এই জন্য উৎপাদন হইল না। তার মানে উৎপাদন হইতে চাইলে অবশ্যই তাকে বিকৃত হইতে হবে, অর্থাৎ বিক্রি করা যাইতে হবে, তাহলেই ওই পণ্যটা উৎপাদন বলে গণ্য হবে। কথা কি বুঝছো সবাই? জি স্যার। বাকিরা কথা বলো তো। অলিভিয়া, তৃষা, একটু কথা বলো। স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তো এই বিষয়টাই মনে রাখবা যে সব কিছু তৈরি করলেই যে উৎপাদন হয়ে যাবে, বিষয়টা এরকম না, বিক্রিও হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট পড়ি, পরবর্তী অংশে পড়ি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলতেছে, প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছুই তৈরি বা সৃষ্টি করতে পারে না, তবে প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি এবং রূপ পরিবর্তন করে একে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। এটা আশা করি বুঝছো যে মানুষ কোনো কিছুই নিজে সৃষ্টি করতে পারে না। যেমন আমি যদি খাবারের জন্য ভাত খাইতে চাই, এই ভাত কি আমি তৈরি করতে পারবো নিজে, নাকি এই ভাত আল্লাহ তাআলা তৈরি করে? এই ধান কে তৈরি করে? আল্লাহ তাআলা। আমি কি পারি? আমি পারি না। আমি তো ভাত তৈরি করতে পারি না। আমি ভাত রান্না করতে পারি, চাল থেকে ভাত রান্না করতে পারি, কিন্তু তৈরি করতে পারি না। তো এটাই মনে রাখবে আর কি, কোনো কিছু মানুষ সৃষ্টি করতে পারে না, জাস্ট আকার আকৃতি পরিবর্তন করে, চাল থেকে ভাত তৈরি করতে পারে, এরকম আর কি। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এবং কাপড় থেকে ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক প্রস্তুত করা হয়।
আরও স্পষ্ট করে বলতে গেলে আমাদের লিঙ্ক চলে যেতে পারে। উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণ ব্যবহার করে ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করা হয়। মানুষের দৈনন্দিন জীবনে সব অর্থনৈতিক কার্যক্রম উৎপাদনের উপর নির্ভরশীল। তো এই পর্যন্ত আজকের আমাদের প্রথম ক্লাসটা থাকবে। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পর থেকে আলোচনা করব।